স্বাগতম সবাইকে। হ্যালো এভরিওয়ান, আজকে আমরা চলে এসেছি আবার নতুন একটা ক্লাস নিয়ে। আজকের এই ক্লাসে আমরা ক্লাস 11-এর দ্বিতীয় সেমিস্টারের পড়া শুরু করতে চলেছি। অর্থাৎ ইতিমধ্যে প্রথম সেমিস্টারের এক্সামিনেশন তোমাদের কমপ্লিট হয়ে গেছে। সুতরাং প্রথম সেমিস্টার এক্সামিনেশন আশা করি সকালে ভালো হয়েছে। এবার এখন থেকে দ্বিতীয় সেমিস্টারের পড়াশোনা কিন্তু পুরো দমে শুরু করতে হবে। তো আজকে যে ইন্টারেস্টিং গল্পটা নিয়ে আমরা শুরু করতে চলেছি তার নাম হচ্ছে দ্য গার্ডেন পার্টি। অর্থাৎ এই গার্ডেন পার্টি গল্পটি কেমন, গল্পটিতে কে কে চরিত্র আছে, সমস্ত বিষয় এবং গল্পটি থেকে কি কি ধরনের পড়া আমাদেরকে মনে রাখতে হবে, কোন কোন প্রশ্ন উত্তর করতে হবে, এবং প্রত্যেকটা লাইন বাই লাইন ধরে ধরে আমি কিন্তু তোমাদেরকে বুঝিয়ে দেবো। তো দেখো, আজকের এই ভিডিওটা হচ্ছে প্রথম ভিডিও বা পার্ট 1 ভিডিও। পরবর্তীতে আমরা আরও পরপর ভিডিওগুলোকে আপলোড করতে থাকবো। তো দেখো, এই যে গার্ডেন পার্টি, এই গার্ডেন পার্টির লেখক হচ্ছেন ক্যাথরিন ম্যানসফিল্ড। অর্থাৎ ক্যাথরিন ম্যানসফিল্ডের লেখা এই গল্পটি আমাদের পড়তে খুবই সুন্দর লাগবে। গল্পটির মধ্যে যেমন শিক্ষা রয়েছে তেমন রয়েছে তুমি সেই সময়, অর্থাৎ লেখিকা, ইনি হচ্ছেন লেখিকা, তিনি সেই সময় যে বক্তব্যগুলো দিয়েছেন, তার আশেপাশে যে ঘটনাগুলো ঘটতে দেখেছেন, সেই সময়কার সময়ের সমাজ ব্যবস্থার একটা প্রতিচ্ছবি এই গল্পটিতে আমরা লক্ষ্য করব। তো প্রথমত আমরা লাইন ধরে ধরে বাংলায় অনুবাদ করব এবং পরবর্তীতে এখান থেকে যে বাদবাকি যে কোশ্চেন বা প্রশ্নোত্তর হয়ে থাকে সেগুলোকে আমরা সলভ করব। এখানে দেখতে পাচ্ছ তোমাদের বইয়ের ছবি দেওয়া আছে। আর এই ভিডিওটা মূলত পার্ট 1 এবং আমরা পরবর্তীতে আরও পার্ট 1 পার্ট 2 করে পরবর্তীগুলো আরও আপলোড করতে থাকবো। তো আমি বলে দিই আমার পরিচয়। আমার নাম হচ্ছে সুজন শেখ। আমি আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি। আমি ম্যাথামেটিক্সের পাশাপাশি ইংরেজি দুটো বিষয় পড়িয়ে থাকি। আমি এমএসসি এবং বিএড কন্টিনিউ করেছি এবং আমার 3 বছরের অধিক আমার এক্সপিরিয়েন্স আছে অনলাইন এবং অফলাইনে পড়ানোর। সুতরাং আমাদের সাথে যুক্ত হতে পারো। এছাড়াও তোমরা চাইলে এখানে ম্যাথস ইন এডুকেশন নামে একটি এডুকেশন অ্যাপ্লিকেশন আমাদের রয়েছে, ম্যাথস ইন এডুকেশন, যেটা তোমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারো এবং সেখানে বিভিন্ন রকম ফ্যাসিলিটি আছে, সেগুলোকে নিতে পারো। আর বিস্তারিত জানার জন্য আমাদের কোর্সে জয়েন করার জন্য এখানে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। এখন আমাদের যে পড়া বা পাঠ্য বিষয়, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে গার্ডেন পার্টি একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার এই ক্লাস 11-এর জন্য। তো এই গার্ডেন পার্টির লেখিকা, এই গল্পে যিনি লেখিকা তিনি হচ্ছেন ক্যাথরিন ম্যানসফিল্ড। দেখতে পাচ্ছ এখানে ছবিটা দেখা যাচ্ছে, অর্থাৎ ক্যাথরিন ম্যানসফিল্ডের ছবি। তো এখানে আমরা এই গার্ডেন পার্টির প্রথমত গল্প পড়ার আগে সেই গল্পের যে ভূমিকা স্বরূপ লেখক বা লেখিকা সম্পর্কে আমাদের কিন্তু একটা ধারণা রাখতে হবে, বা এই গল্পটা কোন প্রেক্ষাপটে তৈরি হয়েছে, এই গল্পের মূল বিষয়বস্তু কী, বা গল্পের প্রধান প্রধান চরিত্রগুলো কী, সেগুলো আমাদেরকে বিস্তারিতভাবে জানতে হবে। যখনই আমরা সেগুলো বুঝতে পারবো, তারপরে আমাদের কাছে যে কোনো ধরনের গল্প হোক বা কোনো পড়া হোক, সেটা একদম সহজ বলে মনে হবে। তো দেখো, এখানে রাইটার সম্পর্কে বিস্তারিত লেখা আছে, আমি 1 বাই 1 পড়ে তোমাদেরকে দেখাচ্ছি। বলছে রাইটার হচ্ছেন যিনি দ্য গার্ডেন পার্টি যিনি লিখেছেন, তিনি হচ্ছেন ক্যাথরিন ম্যানসফিল্ড। ইনি হচ্ছেন গল্পের লেখিকা। অর্থাৎ গল্পের লেখক বা লেখিকা সম্পর্কে আমাদের এই কারণে জানতে হয়, কেননা কোনো গল্প বা গল্পের যে মূল প্রেক্ষাপট, তিনি কেমনভাবে লেখেন, তার লেখার মধ্যে কোন কোন জিনিসগুলো ফুটে উঠেছে বা কোন কোন জিনিসগুলো আমরা পাবো, সমস্ত বিষয় কিন্তু, বা তার জীবনে কী কী ঘটে গেছে, সমস্ত কিন্তু একটার সাথে আর একটা সম্পর্কযুক্ত আছে। সুতরাং আমরা যদি লেখক সম্পর্কে বিস্তারিত জানি, তাহলে গল্প এবং গল্পের প্রেক্ষাপট বুঝতে আমাদের সুবিধা হবে। তো দ্বিতীয়ত আমরা দেখব যে লেখিকার জন্মস্থান কোথায়, বার্থ হিসেবে তিনি বর্ন অন অক্টোবর 14, 1888, অর্থাৎ 1888 সালের 14 অক্টোবর তিনি জন্মগ্রহণ করছেন। এবং তিনি কোথায় জন্মগ্রহণ করেছেন নিউজিল্যান্ডে, অর্থাৎ তিনি কিন্তু নিউজিল্যান্ডের অধিবাসী, বা সেখানে তিনি জন্মগ্রহণ করেছেন। এবং নিউজিল্যান্ডের কোথায়? ওয়েলিংটন শহরে। তার মানে দেখতে পাচ্ছি এই যে লেখিকা রয়েছেন ক্যাথরিন ম্যানসফিল্ড, ইনি হচ্ছেন 1888 সালের 14 অক্টোবর জন্মগ্রহণ করেন। কোথায়? নিউজিল্যান্ডের ওয়েলিংটন শহরে। পরবর্তীতে আমরা দেখি যে তিনি আর কি কি কাজ করেছেন, বা তিনি কি শুধু একটা গল্প লিখেছেন না আরও অনেক কিছু লিখেছেন। আমরা দেখতে পাবো তার বিখ্যাত যেসব গল্পগুলো আছে সেগুলোর মধ্যে হচ্ছে দ্য গার্ডেন পার্টি, 2 নম্বর হচ্ছে ব্লিস এবং প্রিলিউড। অর্থাৎ অনেকগুলো গল্প তিনি লিখেছেন এবং সেই গল্পের মাধ্যমে তিনি তার সমাজ ব্যবস্থা, তিনি তার জীবনের যে আদর্শ বা তার জীবনে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা, তার দেখা সমস্ত কিছু ঘটনাকে তিনি একটা বিভিন্ন গল্পের মধ্যে কিন্তু তুলে ধরেছেন। এবং আমরা এই গল্পগুলো পড়ে শুধুমাত্র গল্পই জানবো এমন নয়, সেই সময়কার সমাজ ব্যবস্থা, সেই সময়ে লেখক লেখিকা বা সেই সময় মানুষজন কীরকমভাবে ভাবনা চিন্তা করতেন, সেই সমস্ত কিছু প্রেক্ষাপট কিন্তু আমরা খুঁজে
খুঁজে পাবো। আর এটাই হচ্ছে মূল বিষয়। আর মূলত ইনি যে লেখাগুলো লেখেন সেই লেখার কিছু বৈশিষ্ট্য রয়েছে যেটাকে বলা হয় রাইটিং স্টাইল। তো কী রয়েছে রাইটিং স্টাইলের মধ্যে? মডার্নিস্ট। আমরা মডার্ন বলতে এখন কি বুঝি? আমরা মডার্ন বলতে বুঝি ফেসবুক হোয়াটসঅ্যাপ চালানো, তাই তো? না, মডার্ন বলতে আমাদের এখানে যেটা বোঝায়, আমরা কথা বলছি 1888 সালের কথা। অর্থাৎ 1888 সালের দিকে মডার্ন বলতে কী বোঝায়? অর্থাৎ সেই সময় আধুনিকতার সম্পর্কে আমরা এনার লেখা থেকে জানতে পারি। অর্থাৎ আমরা এখানে মডার্নিজমের সম্পর্কে জানবো, বা তিনি হচ্ছেন একজন মডার্নিস্ট। পরবর্তীতে ফোকাসিং অন এ স্ট্রিম অফ কনসিয়াসনেস, ভিভিড ইমাজিনারি অ্যান্ড ডিপ সাইকোলজিক্যাল ইনসাইট। অর্থাৎ মানুষের জীবনে যেসব মনোবৈজ্ঞানিক, অর্থাৎ মানুষ কীভাবে চিন্তা ভাবনা করে, মানুষের সাধারণ যে ভঙ্গিমা, দৃষ্টিভঙ্গি, সেই সমস্ত, এবং ভিভিড ইমাজিনারি অর্থাৎ দূরদর্শিতা সম্পর্কে এই বিভিন্ন লেখার মাধ্যমে তিনি কিন্তু মূল বিষয়বস্তুগুলোকে তুলে ধরেছেন, যা আমরা পরবর্তীতে দেখব। এখন দেখো লাইভ, তিনি তার জীবনী সম্পর্কে যদি আমরা জানতে চাই তাহলে আমরা দেখতে পাবো যে মুভ টু ইংল্যান্ড, অর্থাৎ তিনি জন্মগ্রহণ করেছিলেন নিউজিল্যান্ডে এবং পরবর্তীতে তিনি ইংল্যান্ডে এসেছিলেন। এবং ইংল্যান্ডে আসার পরে তিনি অনেক ধরনের পার্সোনাল হার্ডশিপকে ফেস করেছেন। পার্সোনাল হার্ডশিপ মানে তার জীবনে অনেক ধরনের সমস্যা হয়েছে, সেই সমস্যাগুলোকে তিনি অতিবাহিত করেছেন, যেগুলোর কথা এখানে বলা হয়েছে। অ্যান্ড ডাইড অফ টিউবারকিউলোসিস অফ জানুয়ারি 9, 1923, এজ 34। অর্থাৎ 34 বছর বয়সে 1923 সালের 9 জানুয়ারি তিনি টিউবারকিউলোসিস বা টিভি রোগে আক্রান্ত হয়ে মারা যান। টিবি 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 রোগে আক্রান্ত হয়ে মারা যান। তার মানে আমরা ওভারঅল বুঝতে পারলাম লেখিকা সম্পর্কে, যে লেখিকা কি, জিস্টাকারি। তিনি 1888 সালে জন্মগ্রহণ করেন 14 অক্টোবর, এবং তিনি জন্মগ্রহণ করেন নিউজিল্যান্ডে। পরবর্তীতে তিনি বিভিন্ন ধরনের গল্প লিখেছেন, উপন্যাস লিখেছেন, তার মধ্যে অন্যতম হচ্ছে দ্য গার্ডেন পার্টি, তারপরে আছে ব্লিস, এবং আরও একটা ফ্রিলিউড। এছাড়া তার লেখার মধ্যে আমরা যে বিষয়গুলো লক্ষ্য করি সেগুলো হচ্ছে আধুনিকতার ছাপ দেখা যায় তার লেখাগুলোর মধ্যে, এবং দূরদর্শিতা সম্পন্ন, এবং মানুষের মধ্যে যে ভাবাবেগ, মানুষ কীভাবে ভাবনা চিন্তা করে, সেই সমস্ত বিষয় সম্পর্কে কিন্তু আমরা এখানে জানব। এছাড়া পরবর্তী দেখতে পাচ্ছি তিনি ইংল্যান্ডে মুভ করেছেন, এবং তিনি সেখানে 34 বছর বয়সে 1923 সালের 9 জানুয়ারি মারা যান। কী রোগে? টিউবারকিউলোসিস বা টিবি রোগে তিনি কিন্তু আক্রান্ত হয়ে মারা যান। অর্থাৎ এই ছিল আমাদের গল্পের লেখিকার টোটাল বায়োগ্রাফি, যেটা বলতে পারি। আচ্ছা, এবার আমরা পাবলিকেশন বা গল্পের মূল প্রকাশ বা মূল গ্রন্থ সম্পর্কে জানবো। দেখো, একটা গল্প আমরা যেটা পড়ছি সেটার নাম হচ্ছে দ্য গার্ডেন পার্টি। তো এই গার্ডেন পার্টি গল্পটা কি সরাসরি আমাদেরকে ডাইরেক্ট পুরোটা দিয়েছে নাকি কিছুটা অংশ দিয়েছে? হ্যাঁ, আমাদের কাছে যে গল্পটা রয়েছে সেটা অল্প কিছুটা অংশ রয়েছে, কেননা এই গার্ডেন পার্টি অ্যান্ড আদার স্টোরিজ নামে এই গল্প বইটা কিন্তু বিখ্যাত হয়ে আছে অলরেডি। তো আমরা দেখি যে এই গল্পটা কোথায় কোথায় প্রকাশ পেয়েছে, সমস্ত কিছু কিন্তু ডিটেলসে আমাদের এখানে জানা হবে। তো দেখতেই পাচ্ছ, দ্য গার্ডেন পার্টি is a 1922 শর্ট স্টোরি বাই ক্যাথরিন ম্যানসফিল্ড। তার মানে আমি দেখতে পাচ্ছি 1922 সালে ক্যাথরিন ম্যানসফিল্ডের লেখা একটা শর্ট স্টোরি বা ছোট গল্প আকারে কিন্তু এটা প্রকাশ পেয়েছে। এবং পরবর্তীতে দেখতে পাচ্ছি ইট ওয়াজ ফার্স্ট পাবলিশড বাই দ্য গার্ডেন পার্টি। এখানে এটা প্রথমে যেটা পাবলিশ হয়েছিল তার নাম ছিল কি? দ্য গার্ডেন পার্টি। পরবর্তীতে দেখতে পাচ্ছি এটা 3টে পার্টে কিন্তু হয়েছিল, অর্থাৎ পাবলিশ হয়েছিল। কটা পার্টে পাবলিশ হয়েছিল? 3টে। একটা হচ্ছে স্যাটারডে ওয়েস্টমিনিস্টার গ্যাজেট অন 4th and 11th of February, 4 নম্বর এবং 4 এবং 11ই ফেব্রুয়ারি কিন্তু এটা 1922 সালে পাবলিশ হয়েছিল। পরবর্তীতে উইকলি ওয়েস্টমিনিস্টার গ্যাজেটে 18 ফেব্রুয়ারি 1922 সালের দিকে এটা পাবলিশ হয়েছিল। অর্থাৎ এটা কটা পার্টে পাবলিশ হয়েছিল? 3টে পার্টে পাবলিশ হয়েছিল। ইট ল্যাটার অ্যাপিয়ার্ড ইন দ্য গার্ডেন পার্টি অ্যান্ড দ্য আদার স্টোরিজ। এবং পরবর্তীতে গার্ডেন পার্টি এবং আদার স্টোরিজ নামেও কিন্তু একটা গ্রন্থ বা গল্পগুলোর সংকলন ছিল, সেখানে এটা স্থান পেয়েছিল, যেটা ছবি তোমরা এই পাশে দেখতে পাচ্ছ লেখা আছে। আর এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার বলা যেতে পারে যে দেখো, এই গল্পটি প্রকাশ পেয়েছিল কবে বা পাবলিকেশন হয়েছিল গল্পের প্রকাশ, সেটা হচ্ছে 1922 সালে। আর আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে 1923 সালের দিকে কিন্তু তিনি মারা যান। অর্থাৎ মারা যাওয়ার, এটা কিন্তু মনে রাখতে হবে, এই জিনিসটাই মনে থাকবে তোমাদের, যে মারা যাওয়ার ঠিক 1 বছর আগে এই গল্পটিকে পাবলিশ করা হয়েছে। এবং পরবর্তীতে এই গল্পটি একটা অন্যতম গল্পের মধ্যে, তার লেখা অন্যতম গল্পের মধ্যে একটি। আচ্ছা, এই প্রকাশকালের পরে আমরা যেটা জানবো সেটা হচ্ছে গল্পের মূল কাহিনী। অর্থাৎ কোনো গল্প যখন শুরু করব না, তো সেই গল্পটার প্রথম থেকে শেষ পর্যন্ত কি ঘটবে যদি আমাদের একটু আইডিয়া থাকে তাহলে কিন্তু আমাদের বুঝতে সুবিধা হবে গল্পগুলো। দেখো, ইন দ্য গার্ডেন পার্টি ইয়াং লরা শেরিডেন প্রিপেয়ার ফর হার ফ্যামিলি ল্যাভিশ গার্ডেন পার্টি।
মানে আমরা দেখতে পাচ্ছি যে লরা শেরিডান নামক একজন চরিত্র আছে, ক্যারেক্টার আছে, যিনি প্রিপেয়ার ফর হার ফ্যামিলি ল্যাভিশ গার্ডেন পার্টি, অর্থাৎ যে জাঁকজমকপূর্ণ বড়লোক টাইপের যে পার্টিগুলো হয় গার্ডেন পার্টি, সেই রকম একটা গার্ডেন পার্টির অনুষ্ঠান কিন্তু সে রেডি করছে বা প্রস্তুত করছে। এবার দেখতে পাচ্ছে যে আফটার লার্নিং অফ এ ওয়ার্কিং ক্লাস নেইবার্স ডেট শি ফেল্ট কনফ্লিক্টেড অ্যাবাউট দ্য কন্টিনিউইং অফ দ্য সেলিব্রেশন। অর্থাৎ দেখো, গল্পটার মূল বিষয়বস্তু যদি আমি তোমাকে সংক্ষেপে বলতে চাই তাহলে এমন হচ্ছে যে গল্পটিতে একটা বড়লোক পরিবার রয়েছে, যেটা হচ্ছে শেরিডান পরিবার। তো সেই পরিবারে একটা বড় মেয়ে আছে, তার নাম হচ্ছে লরা শেরিডান। তো এই যে লরা শেরিডান রয়েছে, সেই শেরিডান কি করছে না, তার উপরে দায়িত্ব দেওয়া হয়েছে একটা বড় পার্টি অ্যারেঞ্জ করার। অর্থাৎ সেই পার্টিতে বড় লোকেরা আসবেন, বড় বড় আত্মীয়রা আসবেন বা গেস্ট আসবেন, তাদেরকে আপ্যায়ন করার ব্যবস্থা থাকবে। তো এইরকম একটা ল্যাভিয়েশ, অর্থাৎ একটা হচ্ছে খুব ব্যয়বহুল একটা সুন্দর ধরনের পার্টির অনুষ্ঠান করতে চলেছে। কিন্তু হঠাৎ দেখা গেল পার্টি চলছিল, সেই অবস্থায় তিনি জানতে পারলেন যে পাশে থাকা বা পাশের বাড়ির বা নেইবার যারা প্রতিবেশী, তাদের ওয়ার্কিং ক্লাস বলতে যারা দরিদ্র, মানে খেটে খায়, এই মানুষদের মধ্যে একজন যে পাশের বাড়িতেই থাকে, তার মৃত্যু হয়ে গেছে। কি হয়েছে? সে মারা গেছে। তো শি ফিলস কনফ্লিক্টেড অ্যাবাউট দ্য কন্টিনিউইং দ্য সেলিব্রেশন। মানে তখন সে ভাবছে যে আমরা এখানে পার্টিটা করছি, কিন্তু সেই পার্টি চলাকালীন শুনতে পেলাম আত্মীয়দের মধ্যে নয়, শুনতে পেলাম প্রতিবেশীর মধ্যে একজন মারা গেছে। এখন তার মধ্যে দ্বন্দ্ব শুরু হয়ে গেল যে আচ্ছা, আমি কি পার্টিটা কন্টিনিউ করব নাকি পার্টিটা পরে করবো, পার্টিটা বন্ধ করে দেবো। এই যে একটা কনফ্লিক্ট, এই ব্যাপারটা কার মাথায় এসেছে? সেটা হচ্ছে লরা শেরিডানের মাথায়। এখন এই পরবর্তীতে দেখা গেল ডিসপাইট হার মোরাল ডিসকমফোর্ট, অর্থাৎ তার ভালো লাগছে না যে পার্টি হচ্ছে, একজন ব্যক্তি মারা গেছে, সে ওখানে না গিয়ে আমি পার্টি করব, এইটা কিন্তু তার মোরাল, এটা তার নৈতিকতাতে কিন্তু তার পছন্দ হচ্ছে না, বলছে এরকমটা করা উচিত না। তারপরেও ডিসপাইট হার মোরাল ডিসকমফোর্ট, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি তার নৈতিকতাকে বাদ রেখেও তাকে কি করতে হয়েছে, দ্য পার্টি প্রসিড। কেন দেখো, একটা পার্টিতে বিভিন্ন বড় বড় গেস্ট আসে, বিভিন্ন বড় মাপের মানুষজন আসে, তো তারা অলরেডি যদি চলে এসে থাকে, তাহলে আমরা কি কোনো একটা কারণে সেই পার্টিটা কিন্তু সহজে বন্ধ করতে চাই না, কেননা অনেক গেস্ট এসে হাজির আছে, খাবার রেডি আছে, সমস্ত কিছু রেডি করা আছে। এখন যদি আমরা পার্টিটা বন্ধ করে দিই তাহলে কি সমস্যা হবে? সমস্যা হচ্ছে সমস্ত কিছু নষ্ট হবে। তারপরে ওই যে বড় লোক যেহেতু, তো তাদের একটা নির্দিষ্ট সম্মান আছে। তো এই সমস্ত কিছু ভাবনা চিন্তা করতে গিয়ে একটা সময় তাদেরকে এই মোরাল ডিসকমফোর্টের মধ্যে দিয়ে গিয়েও কিন্তু পার্টিটাকে কন্টিনিউ করতে হলো, অর্থাৎ পার্টিটাকে চালু রাখতে হলো। লেটার লরা ভিজিটেড দ্য ডিসিজড হোম। ডিসিজড মানে হচ্ছে মৃত ব্যক্তি, অর্থাৎ মৃত ব্যক্তির বাড়িতে কিন্তু যখন পার্টি শেষ হয়ে গেল তারপরে গেল। আমরা হয় না, কোনো কেউ মারা গেছে শুনলে আমরা হয়তো যে অনেক ধরনের খুব ইম্পর্টেন্ট কাজ থাকলেও সেটাকে ফেলে রেখে সেখানে যাই, কিন্তু এই পার্টি চলাকালীন তিনি যেতে পারেননি। কি করেছেন না, তো তাকে যেতে হয়েছিল যারা মারা গেছে সেই ব্যক্তির বাড়িতে আফটার লেটার, অর্থাৎ যে পার্টিটা হচ্ছিল সেই পার্টিটা কমপ্লিট করার পর। অ্যান্ড কনফ্রন্টিং দ্য রিয়ালিটি অফ লাইফ অ্যান্ড ডেথ, তারপরে তিনি ওখানে গিয়ে বুঝলেন যে জীবন এবং মৃত্যু সম্পর্কে তার একটা গভীর উপলব্ধি হলো, যে বিষয়টা এই ক্যাথরিন ম্যানসফিল্ড আমাদেরকে এই গল্পের মাধ্যমে সুন্দর একটা চরিত্র, সেটা হচ্ছে লরা শেরিডানের চরিত্রের মাধ্যমে আমাদের সামনে তুলে ধরেছে। পরবর্তী দেখব, হুইচ লিভস হার উইথ এ ডিপার আনসেটেলিং আন্ডারস্ট্যান্ডিং অফ মোরালিটি। মানে এই যে ঘটনাটা ঘটলো, একদিকে ব্যয়বহুল পার্টি চলছে, জাঁকজমকপূর্ণ খাবার আছে, সমস্ত কিছু আছে, বড়লোক গেস্ট আছে, সমস্ত ধরনের ফ্যাসিলিটি আছে, সুযোগ সুবিধা আছে, আর অপর প্রান্তে যারা খেটে খাওয়া মানুষ, তাদের মধ্যে একজন মারা গিয়েছে। তো এখন সেই পার্টি বন্ধ করে সেখানে যেতে কিন্তু সে পারছে না। তো এই অবস্থায় তাদের মধ্যে যে মোরালিটি, ডিসকমফোর্ট অফ মোরালিটি, এই যে হার মোরাল ডিসকমফোর্ট, অর্থাৎ নীতি নৈতিকতার বোধ থেকে তার মনের মধ্যে যেসব দ্বিধা দ্বন্দ্ব এবং গভীরভাবে যে তার ভাবনা চিন্তা জীবন মৃত্যু সম্পর্কে, যে জীবন কি মৃত্যু কি, এই সম্পর্কে তার একটা উপলব্ধি আমরা এখানে লক্ষ্য করব, যেটা ম্যানসফিল্ড অর্থাৎ গল্পের লেখিকা ক্যাথরিন ম্যানসফিল্ড আমাদের সামনে সুন্দরভাবে তুলে ধরেছেন। এখন আশা করি গল্পটা বুঝতে পেরেছো যে একদিকে পার্টি চলছে আর অন্যদিকে একজন প্রতিবেশী মারা গিয়েছে। তো এখন ওই যে ব্যক্তিটা যারা পার্টি করছে তাদের উচিত কি ছিল? তোমার কি মনে হয়? এটা কিন্তু আমায় কমেন্ট করে জানাও যে তোমার কি মনে হয়, কেউ মারা গেছে তখন তুমি পার্টি চালু রাখবে নাকি পার্টিটা অফ করে সেখানে গিয়ে ভিজিট করবে?
এইটা যে ডিসকমফোর্ট, যে কী করা উচিত এবং অবশেষে যেহেতু জাঁকজমকপূর্ণ পার্টি, তাই সেটাকে কিন্তু আমরা কি করতে পারলাম না, দেখতে পাচ্ছি যে লরা শেরিডন কিন্তু সেটাকে আর অ্যাভয়েড করতে পারলো না, অর্থাৎ পার্টি কমপ্লিট হওয়ার পরেই কিন্তু সেখানে গিয়েছে। এই জিনিসটা কিন্তু আমরা এখানে লক্ষ্য করলাম। এইটাই হচ্ছে গল্পের মূল কাহিনী, এবং গল্পটা কিভাবে হচ্ছে সমস্ত কিছু আমরা পড়ব। তার আগে আমাদেরকে এই গল্পটির ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানতে হবে, অর্থাৎ গল্পের প্রেক্ষাপট সম্পর্কে। দেখতে পাচ্ছ গার্ডেন পার্টি অ্যান্ড আদার স্টোরি, যেটা হচ্ছে ক্যাথরিন ম্যানসফিল্ডের লেখা। তো এখন এখানে আমরা দেখব এইখানে যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে, এটা কিন্তু আমরা প্রথমে বলি এটা কিন্তু ভারতীয় কনটেক্সট না বা অন্য দেশের নয়, অবশ্যই অন্য দেশের, তবে সেটা কোথাকার, নিউজিল্যান্ডের। আমরা দেখতে পাচ্ছি যে লেখিকা ছিলেন কোথায় বাড়ি তার, নিউজিল্যান্ডের। অর্থাৎ এই গল্পটা পড়ে লেখিকা তার সময় থাকাকালীন নিউজিল্যান্ডের যে পরিবেশ পরিস্থিতি এবং সেখানকার মানুষদের মধ্যে যে ভাবনা চিন্তা, শ্রেণী বৈষম্য, এই সমস্ত বিষয়গুলোকে কিন্তু এই গল্পের মাধ্যমে তুলে ধরা হয়েছে। বলছে দ্য ব্যাকগ্রাউন্ড অফ দ্য গার্ডেন পার্টি রিফ্লেক্ট, অর্থাৎ এই গল্পের প্রেক্ষাপটে আমাদেরকে দেখানো হয়েছে ক্যাথরিন ম্যানসফিল্ড ওন এক্সপেরিয়েন্স উইথ ক্লাস ডিভিশন অ্যান্ড সোশ্যাল স্ট্রাকচার অফ ইয়ার্লি 20th সেঞ্চুরি নিউজিল্যান্ড। অর্থাৎ 20 শতকে, 20 বা 20 শতাব্দীর যে নিউজিল্যান্ড দেশের মধ্যে ক্লাস ডিভিশন, আপার ক্লাস লোয়ার ক্লাস, মানে একজন বড় লোক একজন গরিব, তাদের মধ্যে যে দূরত্ব, যে কিছু মানুষ ছিল যারা প্রচুর পরিমাণ অর্থ রয়েছে তারা বিনা কারণে অর্থগুলোকে অপচয় করছে, আর কিছু মানুষ রয়েছে যারা কি করছে, যারা মানুষ খেতে পাচ্ছে না, যাদের কাজ করে খেতে হচ্ছে, তাদেরকে মানুষ বলে গণ্য করছে না। এই যে একটা সিস্টেম, অর্থাৎ বড় লোক গরিবের যে ব্যাপারটা, যেটা শ্রেণী বৈষম্য বলা হয়ে থাকে, এই ব্যাপারটাই কিন্তু এই গল্পের মধ্যে ফুটে উঠেছে, যেটা ইয়ার্লি 20th সেঞ্চুরি নিউজিল্যান্ডে দেখা গিয়েছিল। অর্থাৎ সেই সময় কিন্তু নিউজিল্যান্ডে একটা বিপ্লব ঘটেছিল এবং সেখানে নিউজিল্যান্ড কী হচ্ছিল, স্বাধীনতা আন্দোলনের মুহূর্ত ছিল, অর্থাৎ দেশ স্বাধীন হচ্ছিল। সেই সময়তেও কিন্তু এমন ধরনের একটা ঘটনা লক্ষ্য করা যায়। আর এই সমস্ত কিছু এক্সপিরিয়েন্স করেই ক্যাথরিন ম্যানসফিল্ড আমাদের সামনে একটি গল্প আকারে তুলে ধরেছেন সেই সময়ের প্রেক্ষাপটে, সেই সময়ের মানুষজন, সেই সময়ের পরিবেশ পরিস্থিতি এবং সভ্যতার একটা ছোট্ট নিদর্শন রূপে আমাদেরকে এই গল্পে স্থান দিয়েছে সেই নিউজিল্যান্ডের অবস্থান। তো আমরা দেখতে পাচ্ছি এখানে পরবর্তীতে বলা আছে, দেখো দ্য নেরেটিভ হাইলাইটস অফ দ্য সার্ক সোশ্যাল ইনইকুয়ালিটিস অফ দ্য টাইম অ্যান্ড এক্সপ্লোর থিম অফ ক্লাস প্রিভিলেজ অ্যান্ড হিউম্যান এম্প্যাথি ইন সোসাইটি ডিভাইড বাই দ্য ইকোনমিক স্ট্যাটাস। অর্থাৎ টাকা পয়সা, যার যত টাকা সে তার মর্যাদা বেশি, যার টাকা নেই সে মর্যাদা কম। এই যে ক্লাস ডিভিশন, ইকোনমিক স্ট্যাটাস, যে কে বড় লোক কে গরিব, তাদের মধ্যে যে ক্লাস ক্লাস ডিভিশন, প্রিভিলেজ এবং হিউম্যান এমপ্যাথি, মানুষের মধ্যে যে সহানুভূতিশীলতা, এইসবের উপর ভিত্তি করে এই গল্পটিকে কিন্তু লেখা হয়েছে, যেটা আমরা পড়লে খুবই সুন্দর একটা আভাস পাবো এই গল্পটার মধ্যে কি বলতে চাইছে, যা ইতিমধ্যে আমরা বলে ফেলেছি। ইতিমধ্যে আমরা কিন্তু একটা চরিত্রের গল্প পড়েছি, চরিত্রের সম্পর্কে পরিচয় লাভ করেছি, তার নাম হচ্ছে কি, নাম হচ্ছে লরা শেরিডান। তো এছাড়াও আর কে কে আছে এই গল্পে, সেটাও কিন্তু আমাদেরকে বিস্তারিতভাবে জানতে হবে। দেখো, লরা শেরিডান আমরা প্রথমেই মিট করে ফেলেছি। তো তিনি হচ্ছেন এ সেন্সিটিভ ইয়াং ওমেন হু গ্রাপলস উইথ দ্য ক্লাস ডিসপ্যারিটি অ্যান্ড মোরালিটি। আমরা দেখতে পাচ্ছি যে একজন ইয়াং, অর্থাৎ যুবক একজন মহিলা আছে বা যুবতী মহিলা রয়েছেন, যিনি খুবই সেন্সিটিভ। হয় না এমন ক্ষেত্রে, যেমন ধরো কোনো একজনের হাত কেটে গেছে, তো তার মনে হচ্ছে না আমারই হাত কেটে গেছে, কেউ হয়তো পড়ে গেছে, তার মনে হবে যেন পড়ে গেছে। তো অন্যের ক্ষেত্রে অন্যকে নিয়ে ভাবা বা কোনো মানুষকে কষ্ট না দেওয়া, এই ব্যাপারগুলো তার মধ্যে কিন্তু আছে। সে নিজে খারাপ করে না, এই যে ভালো কাজ করা, এরকম যে সেন্সিটিভিটি, অর্থাৎ সচেতনতা বোধ বা সজাগ যে ব্যাপারটা থাকে, সেই ব্যাপারটা কিন্তু লরা শেরিডানের মধ্যে রয়েছে। 2 নম্বর হচ্ছে মিসেস শেরিডান এবং মিস্টার শেরিডান। দেখো, এই যে লরা শেরিডান, এটা কিন্তু একজন মহিলা, অর্থাৎ এটা হচ্ছে একটা কন্যা বা ডটার। কার ডটার? সেটা হচ্ছে মিস্টার শেরিডানের ডটার। এবং মিস্টার শেরিডান হচ্ছে এমন একজন ব্যক্তি, দ্য প্র্যাকটিক্যাল ফাদার, ইনডিফারেন্ট টু ইমোশনাল ইস্যুস সারাউন্ডিং ক্লাস অ্যান্ড ডেথ। মানে তার হচ্ছে ইনডিফারেন্ট, প্র্যাকটিক্যাল ফাদার মানে নর্মাল যে বাবাগুলো যেমন হয়ে থাকে সেই সম্পর্কে বলছে। প্র্যাকটিক্যাল, সাধারণ বাবা যেভাবে রিয়াক্ট করে কোনো ঘটনা শুনে, সেই একটা প্র্যাকটিক্যাল ফাদার। আর মিসেস শেরিডান হচ্ছে লরাস সোশ্যালি কনসিয়াস মাদার অ্যান্ড ফোকাসড অন অ্যাপিয়ারেন্স অ্যান্ড দ্য গার্ডেন পার্টি। মানে লরা যে মা, তার নাম হচ্ছে মিসেস শেরিডান, বা মিস্টার শেরিডানের স্ত্রী হচ্ছে মিসেস শেরিডান। তিনি হচ্ছেন এমন একজন ব্যক্তি বা এমন একজন মহিলা, যিনি কী করেন না, তো শুধুমাত্র তার স্ট্যাটাসের দিকে লক্ষ্য করেন যে হ্যাঁ
যা হয়েছে হয়েছে, প্রতিবেশী মারা গেছে, যাচ্ছে যাক, সমস্যা নেই, আমাকে কী করতে হবে, আমাকে পার্টিটা কন্টিনিউ করতে হবে, কারণ সেখানে বিভিন্ন রকমের গেস্ট এসেছে। এবং তার ম্যাটার হচ্ছে যে অ্যাপিয়ারেন্স, মানে কে কেমন পোশাক পরে এসেছে, কোন জিনিসটা সুন্দর লাগবে, কোথায় কোন ফুল সাজালে ভালো লাগবে, গার্ডেন পার্টিতে কোথায় টেন্ট বানানো যেতে পারে, কী কী ভ্যারাইটি অফ ফুড আমরা দিতে পারি, এই সব নিয়ে তার চিন্তাভাবনা সমস্ত কিছু। এবং লাস্টে দেখতে পাবো ডরিস শরেনান, এটা কি হচ্ছে লরার সিস্টার, লরার বোন, যেটা হচ্ছে কনসার্ন প্রাইমারিলি উইথ দ্য সোশ্যাল স্ট্যাটাস অ্যান্ড নর্ম, একদম মায়ের মতোই হয়েছে একজন। আর পরে হচ্ছে মিস্টার স্কট, দ্য ডিজিজ নেইবার রিপ্রেজেন্টিং দ্য স্ট্রাগল অফ দ্য ওয়ার্কিং ক্লাস, মানে এই যে আমরা দেখলাম একজন আত্মীয় নয়, একজন নেইবার বা একজন প্রতিবেশী যে মারা গেছে, তার নাম হচ্ছে মিস্টার স্কট। অর্থাৎ এই যে ব্যক্তিটা মারা গেছে, সে স্ট্রাগল করেছে এবং তার জীবনে যে ওয়ার্কিং ক্লাস সম্পর্কে, যে আমরা শ্রেণী বৈষম্য দেখলাম, বড় লোক এবং গরিব, তো সেই গরিবদের মধ্যে থেকে তাকে রিপ্রেজেন্ট করা হয়েছে এবং তিনি হচ্ছেন সেই ব্যক্তি যিনি মারা যান। এবং তাকে কেন্দ্র করে এই বড় লোক বা যাদের টাকা পয়সা বেশি আছে তারা কীরকম ভাবনা চিন্তা করে সেই সম্পর্কে একটা ছোট্ট ধারণা এই গল্প থেকে আমরা জানতে পারি। এছাড়াও আরও অনেক চরিত্র রয়েছে যেগুলো আমরা ধীরে ধীরে এক্সপ্লোর করব, অর্থাৎ সেগুলো সম্পর্কে জানবো। তো চলো, আজকে আমরা অনেক কিছু জানলাম, এবার আমরা মূল টেক্সটে ফিরে যাই। তো এখন দেখো, আমরা গার্ডেন পার্টির টেক্সটটা, অনুবাদটা আমরা পরপর পড়বো লাইন ধরে ধরে। এখন দেখো, দ্য গার্ডেন পার্টি শুরু হচ্ছে, দ্য গার্ডেন পার্টি অ্যান্ড দ্য স্টোরিজ থেকে নেওয়া, অ্যান্ড আদার স্টোরিজ থেকে নেওয়া দ্য গার্ডেন পার্টি। বলা হচ্ছে অ্যান্ড আফটার অল দ্য ওয়েদার ওয়াজ আইডিয়াল, গল্পটা শুরুই হচ্ছে এমনভাবে, অ্যান্ড এবং আফটার অল দ্য ওয়েদার, আফটার অল দ্য ওয়েদার ওয়াজ আইডিয়াল, এবং তারপর সমস্ত ওয়েদার মানে আবহাওয়া, অর্থাৎ একটা আবহাওয়া, একটা পরিবেশ পরিস্থিতি থাকে, তো দেখো কোনো কিছু কাজ করতে গেলে ভালো লাগার ব্যাপার থাকে, যে পরিবেশ কেমন, মেঘমুক্ত আকাশ থাকতে হবে, এইরকম একটা পরিবেশ, জাঁকজমকপূর্ণ এবং সুন্দর পরিবেশ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। বলছে অ্যান্ড আফটার অল দ্য ওয়েদার ওয়াজ আইডিয়াল, আজকের যে ওয়েদার, সমগ্র ওয়েদারটা হচ্ছে একদম আইডিয়াল, পারফেক্ট, আদর্শ, খুবই সুন্দর একটা ওয়েদার পেয়েছি। কেন, কি দরকার ছিল ওয়েদারের? নেক্সট লাইন বলা হচ্ছে দে কুড নট হ্যাভ হ্যাড এ মোর পারফেক্ট ডে ফর এ গার্ডেন পার্টি ইফ দে হ্যাড অর্ডার। ভালো করে বুঝতে হবে কিন্তু, দে কুড নট হ্যাভ হ্যাড মোর পারফেক্ট ডে, তারা এমন একটা পারফেক্ট ডে খুঁজে পাবে না। কী জন্য পারফেক্ট ডে খুঁজছে? বলছে ফর এ গার্ডেন পার্টি, একটা গার্ডেন পার্টি করার জন্য তারা এর চেয়ে সুন্দর এবং মনোরম এবং পারফেক্ট দিন খুঁজে পাবে না। কেন, কীভাবে পাবে না? ইফ দে হ্যাড অর্ডার্ড ইট, অর্থাৎ তারা যদি এটাকে অর্ডারও করতো। দেখো না, এখন অ্যামাজন, ফ্লিপকার্টে বিগ বিলিয়ন ডেজ চলছে, আমরা বিভিন্ন রকমের প্রোডাক্ট পারচেজ করতে পারি। তো আমরা কোনো কিছু কিন্তু অনলাইনে এখন কী হয়েছে, হোটেল বুক করা থেকে শুরু করে সমস্ত ফ্যাসিলিটি কিন্তু করতে পারি। কিন্তু এখন বলা হচ্ছে যে আমরা অর্ডার করেও চাইতাম যে এমন একটা পারফেক্ট ডে লাগবে যে দিনটাতে ওয়েদার একদম খুবই সুন্দর হবে। তো এইরকম দিন কিন্তু অর্ডার করলেও পাওয়া যেত না, এইরকম একটা দিন কিন্তু পাওয়া গেছে, যেটা হচ্ছে টুডে, আজকে। অর্থাৎ গার্ডেন পার্টি করার জন্য একটা সুন্দর পারফেক্ট ডে কিন্তু আজকের ওয়েদার, অর্থাৎ যেদিন এই গার্ডেন পার্টিটা হচ্ছে সেই দিন হচ্ছে গার্ডেন পার্টি করার জন্য সবচেয়ে সুন্দর বা বেস্ট ওয়েদার যুক্ত বা বেস্ট বা পারফেক্ট ডে যাকে বলা হয়। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে এখানকার আজকের দিনটা পার্টি করার জন্য, অর্থাৎ কোনোভাবে পার্টি বন্ধ করা যাবে না। কেন? আজকের পার্টি হচ্ছে খুবই সুন্দর একটা পার্টি এবং আজকের দিনটা হচ্ছে পারফেক্ট ডে, এটাই কিন্তু এখানে বলতে চলেছে। আমি একই বাক্য অনেকবার বলছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় এবং তোমাদের মনের মধ্যে গেঁথে যায় আমার কথাগুলো, যেগুলো তোমরা পরবর্তীতে একবার জাস্ট পড়লে সব বুঝে যাবে। নেক্সট দেখো, বলা হচ্ছে উইন্ডলেস, উইন্ড মানে হচ্ছে বাতাস, বাতাস নেই। 2 নম্বর কি বলছে? ওয়ার্ম, গরম, উষ্ণ, অ্যান্ড দ্য স্কাই উইদাউট এ ক্লাউড, এবং আকাশটা এমন যেখানে কোনো মেঘ নেই। তাহলে দেখো কত সুন্দর ডিটেইলিং করেছে আমাদের লেখিকা। তিনি বলছেন সেখানে বাতাস নেই এবং সেখানে একটু উষ্ণ গরমও রয়েছে, এছাড়াও দ্য স্কাই উইদাউট এ ক্লাউড, এবং আকাশ রয়েছে যে আকাশটাতে কোনো মেঘ নেই। খুবই সুন্দর একটা ডিটেইলিং করেছে যে সেখানে কেমন পরিবেশ, সেই পরিবেশটা কিন্তু এখানে ডিটেলসে দেওয়া আছে।
এখন দেখো, অনলি দ্য ব্লু ওয়াজ ভেলড, অনলি দ্য ব্লু, ব্লু মানে কি বোঝায়? ব্লু বলতে নীল বোঝায়। তো এখন দেখো নীল বলতে কি বোঝাচ্ছে, আমরা এক্ষুনি দেখলাম খুবই সুন্দর একটা আকাশ, এই যে আকাশে মেঘ নেই, তার মানে মেঘ না থাকলে, মেঘ থাকলে আকাশটা কেমন রং হয়? কালো রং হয়। কিন্তু মেঘ নেই, তার মানে আকাশটা কি রং ধারণ করেছে? ব্লু কালার ধারণ করেছে। অর্থাৎ দ্য অনলি ব্লু বলতে স্কাইকে বোঝাচ্ছে। কি কাকে বোঝাচ্ছে? স্কাইকে বোঝাচ্ছে দ্য ব্লু দ্বারা। অর্থাৎ আকাশটা, দ্য অনলি ব্লু, দ্য নীল আকাশটা, ওয়াজ ভেলড, ভেলড মানে হচ্ছে ঘোমটা দেয় না, ওই যে মেয়েরা ঘোমটা দেয়, ওই ঘোমটা। দ্য অনলি ব্লু ওয়াজ ভেলড উইথ এ হেজ অফ লাইট গোল্ড। অর্থাৎ এখানে কি বলা হচ্ছে দেখো, যে দ্য অনলি ব্লু ওয়াজ ভেলড, আকাশটা ঢেকে গেছিল, এখানে ঘোমটা দিয়ে নয়, এর আকাশটি কি ঢাকা ছিল কি দিয়ে? উইথ এ হেজ অফ লাইট গোল্ড, অর্থাৎ সোনালি, এখানে সোনালি আলোর আভা দ্বারা, মানে আকাশটা এত সুন্দর যে বলে বোঝানো মুশকিল, এবং সোনালি গোল্ড বা গোল্ডেন টাইপের, অর্থাৎ সোনালি রং ধারণ করেছে। অ্যাজ ইট ইজ সামটাইম ইন দ্য ইয়ার্লি সামার, এমনটা কখন কখন দেখা যায়? এটা মাঝে মধ্যে এমনটা দেখা যায় যখন ইয়ার্লি সামার, অর্থাৎ সামারের প্রথম দিকে, অর্থাৎ গ্রীষ্ম শুরু হওয়ার বা গ্রীষ্মকাল শুরু হওয়ার প্রথম দিকে, মানে ঠান্ডা ঠান্ডা ভাবটাও কেটে যায়, সেই সময় গ্রীষ্মকাল শুরু হওয়ার যে প্রারম্ভিক অর্থাৎ প্রথমের দিকে কিন্তু আমরা এইরকম একটা ওয়েদার পাই। তার মানে এখানে আমরা ডিটেলসে কিন্তু জানলাম যে ওয়েদার, অর্থাৎ একটা গার্ডেন পার্টির জন্য পারফেক্ট ওয়েদার কী কী হতে পারে, সমস্ত কিছু কিন্তু এখানে আমরা জানলাম। আচ্ছা দেখো, এখানে বলছে দ্য গার্ডেনার হ্যাড বিন আপ সিন্স ডন। আমরা ছোট্ট ছোট্ট করে বাক্য পড়বো আর সেই বাক্যগুলো মানে জানবো। কি বলেছে? দ্য গার্ডেন অর্থাৎ যে বাগানটাকে দেখাশোনা করে, তো বাগান দেখাশোনা কে করে? মালি। দ্য গার্ডেন অর্থাৎ মালি হ্যাড বিন ওয়েক আপ, হ্যাড বিন সিন্স ডন, এখানে হ্যাড বিন ওয়েক আপ অর্থাৎ সে জেগে উঠেছে কখন থেকে? ডন মানে হচ্ছে ভোর থেকে। অর্থাৎ যে গাড়ির, দেখো, দ্য গার্ডেনার হ্যাড বিন আপ সিন্স ডন, আমরা কিন্তু ছোট্ট ছোট্ট করে বাক্য পড়বো আর সেই বাক্যগুলো মানে বুঝবো, তাহলে বুঝতে সুবিধা হবে। বলছে কি? দ্য গার্ডেনার হ্যাড বিন আপ সিন্স ডন। গার্ডেনার বলতে কোনটাকে বোঝায়? যে বাগান দেখাশোনা করে। তো গার্ডেনার বলতে বাগান দেখাশোনা কে করে? মালি বাগান দেখাশোনা করে। অর্থাৎ মালিটি, মালিটি দ্য গার্ডেনার হ্যাড বিন আপ সিন্স ডন, অর্থাৎ সকালবেলায়, ডন মানে হচ্ছে ভোরবেলা, ডন মানে কি হচ্ছে? ভোরবেলায় কিন্তু উঠে পড়েছে। একদম দেখো, একটা পার্টি হবে, অ্যারেঞ্জ করতে হবে, তার জন্য যে মালি বা গার্ডেনার থাকে সে কী করেছে? সকালবেলায় ভোরের বেলায় উঠে পড়েছে। উঠে কি করছে? তার কি কাজ? দেখো বলছে মউইং, মউইং মানে হচ্ছে ছাঁটা। মউইং মানে কি বোঝায়? ছাঁটা, ছয় একার ট একার, তাহলে মউইং বলতে বোঝায় ছাঁটা। কি ছাড়ছে? দ্য লন, অর্থাৎ ওই যে লতা পাতাযুক্ত যে ঘাসগুলো পড়ে আছে না, ওই লনগুলোকে অর্থাৎ ঘাসগুলোকে সে ছাঁটছে। কি জন্য? কি আর কি করছে? অ্যান্ড সুইপিং দেম, সুইপ মানে হচ্ছে ঝাড়ু দেওয়া, এবং ঝাড় দিচ্ছে সেগুলোকে। তার মানে দ্য গার্ডেনার হ্যাড বিন ওয়েক আপ সিন্স ডন, অনেক সকাল বা ভোরবেলা থেকেই কিন্তু সেই মালিটি উঠে পড়েছে। উঠেই মউইং, মউইং দ্য লন, অর্থাৎ লনগুলোকে অর্থাৎ ঘাসগুলোকে বা আগাছাগুলোকে, ঘাস কিংবা আগাছা আমরা বলতে পারি, আগাছাগুলোকে ছাড়তে শুরু করেছে। এবং সুইপিং দেম, এবং সেগুলো কি করছে? সুইপ করছে, অর্থাৎ ঝাড়ু দিচ্ছে, পরিষ্কার করছে। কাটা হয়ে গেল, কাটার পর কি করবে? পরিষ্কার করবে। আনটিল দ্য গ্রাস, আনটিল দ্য গ্রাস অ্যান্ড দ্য ডার্ক ফ্ল্যাট রোজ where the daisy plant had been seemed to shine, ততক্ষণ পর্যন্ত, আনটিল কতক্ষণ পর্যন্ত সেই কাজটা করবে? ছাটার কাজ বা সেগুলোকে ঝাড়ু দেওয়ার কাজ, যতক্ষণ পর্যন্ত না সেই ঘাসগুলো এবং সেখানে থাকা ডার্ক ফ্ল্যাট যে রোজগুলো আছে, রোজ বা রোজের রোজেট অনেকগুলো একসাথে আছে, সেইগুলো যতক্ষণ পর্যন্ত না, যেখানে সেইগুলোর পাশে যতক্ষণ পর্যন্ত না ডেইজি প্ল্যান্টটাকে চকচকে দেখানো যায়। ওখানে একটা ডেইজি ফুলের গাছ রয়েছে এবং সেখানে রোজেট বা রোজ আছে এবং ঘাস আছে, এই সবগুলো যতক্ষণ না চকচক করছে ততক্ষণ পর্যন্ত সে এই কাজগুলো করতেই থাকবে, অর্থাৎ ছাড়তেই থাকবে এবং সুইপিং অর্থাৎ ঝাড়ু দিতে থাকবে। দেখো না, অনেক ক্ষেত্রে যাদের বড়লোক বাড়ি হয়ে থাকে বা যারা ধনী ব্যক্তি হয়ে থাকে,
তাদের বাড়িতে কিন্তু বাগান থাকে, আর বাগানের গাছগুলো খুব সুন্দর সুন্দর নকশা করে কাটা থাকে, কখনো হাতির আকারে থাকে, কখনো ঘোড়ার আকারে থাকে, বা কখনো হয়তো গাছগুলোকে সুন্দর একটা ফরম্যাটে সাজিয়ে নিয়েছে, কেন দেখতে সুন্দর লাগবে বাইরে থেকে, দেখেছে এমন অনেক কিছু। তো এই যেখানে দেখতে পাচ্ছ অনেক কিছু সাজানো আছে, আমি এখানে যদি লক্ষ্য করি, এই যেখানে ছোট্ট করে দেখো, এরকম ছোট্ট করে এই জিনিসটাকে সুন্দর করে সাজিয়ে রাখার মতো ব্যাপার কিন্তু বড় লোক বাড়িতে কিন্তু এমনটা দেখা যায়। ঠিক তেমনই দেখতে পাচ্ছি যে গার্ডেনারকে যে নির্দেশ দেওয়া হয়েছে, তুমি বাগানটাকে পরিষ্কার করবে, ঝাড়ু দেবে, সেখানেতে গাছগুলোকে ছাঁটবে, আগাছাগুলোকে ছাঁটবে, যাতে করে সেই গোলাপ ফুল এবং ঘাসগুলো, এর পাশাপাশি ডেইজি প্ল্যান্ট অর্থাৎ ডেইজি ফুলের গাছগুলো কিন্তু যাতে চকচক করে, দেখে কিন্তু যাতে মনে হয় যে খুবই সুন্দর সাজানো গোছানো একটা পরিবেশে আমি এসেছি। এই পর্যন্ত কিন্তু এখানে আমরা পেলাম। অর্থাৎ একটা গল্প যে কত সুন্দর হতে পারে, এবং একটা বর্ণনা, একটা পার্টি, ছোটোখাটো জিনিস, এই ছোট্টখাটো জিনিসগুলোকে এত সুন্দরভাবে লেখিকা আমাদের সামনে তুলে ধরেছেন, যা আমরা ভাষায় প্রকাশ করতে পারি না। দেখো পরবর্তীতে বলছে, অ্যাজ ফর দ্য রোজেস, আমরা গোলাপের কথা যদি বলতেই হয়, অ্যাজ ফর দ্য রোজেস, রোজ মানে হচ্ছে গোলাপ, অ্যাজ ফর দ্য রোজেস অর্থাৎ গোলাপের কথা বলতে গেলে, কি বলতে গেলে, ইউ কুড নট হেল্প ফিলিং দে আন্ডারস্টুড দ্যাট রোজ আর দ্য অনলি ফ্লাওয়ার দ্যাট ইমপ্রেস পিপল অ্যাট দ্য গার্ডেন পার্টিস। মানে ইউ কুড নট হেল্প ফিলিং, তোমাকে এটা বলা লাগবে না, মানে তুমি না বলতেই তুমি বুঝে যাবে, দে আন্ডারস্ট্যান্ড বা তারা বুঝে যাবে। কি বুঝে যাবে? বলছে রোজ আর দ্য অনলি ফ্লাওয়ার, গোলাপি হয় একমাত্র ফুল, কি হয়? গোলাপি হয় একমাত্র ফুল, দ্যাট ইমপ্রেস পিপল, যেটা মানুষজনের মনকে কি করে? আকর্ষণ করে। মানে এটা বলার কোনো আর অবকাশ রাখে না, মানে গোলাপের ক্ষেত্রে যদি আমি বলতে চাই, এই যে এখানে লাইন বাই লাইন পড়ো দেখো, বলছে এটা গোলাপের ক্ষেত্রে যদি আমি বলি, তাহলে এটা বলার আর আমাদেরকে বলার কোনো মানেই হয় না। সবাই বোঝে যে একটা গোলাপ ফুল যা মানুষকে কি করতে পারে? আকর্ষিত করতে পারে একটা গার্ডেন পার্টিতে। অর্থাৎ মনে হয় যেন গার্ডেন পার্টিতে গোলাপ ফুল ছাড়া চলবেই না। ব্যাপারটা বোঝো ভালো করে, যে গার্ডেন পার্টিতে গোলাপ ফুল এতটা পছন্দের মানুষের কাছে যে সে গোলাপ ফুলের জন্য হয়তো গার্ডেন পার্টিতে এসেছে, এমন একটা আবহাওয়া বা এমন একটা সুন্দর বর্ণনা এখানে কিন্তু লেখিকা আমাদেরকে দিয়েছে। নেক্সট বলা হচ্ছে, দ্য অনলি ফ্লাওয়ার দ্যাট এভরিবডি ইজ সার্টেন অফ নোয়িং, মানে এটা হচ্ছে এমন একটা ফুল যে ফুল সম্পর্কে সবাই জানে। একবারে খুবই সহজ সরল অনুবাদ কিন্তু, বলছে এই যে একটা ফুল, অর্থাৎ এখানে এই যে ফুল অনলি ফ্লাওয়ার বলতে কি বোঝানো হচ্ছে? রোজকে বোঝানো হচ্ছে। এটা বলছে এভরিবডি ইজ সার্টেন অফ নোয়িং, এটা প্রত্যেকেই জানে। নেক্সট, 100, 100 বা শত, এখানে কি বলতে পারি আমরা? শত বলতে পারি, শত। ইয়েস 100, ইয়েস লিটারালি 100, শত, হ্যাঁ শত শত। কি হয়েছে? হ্যাড কাম আউট ইন এ সিঙ্গেল নাইট, এক রাতের মধ্যে ফুটে উঠেছে। এখানে কিন্তু গোলাপের কথা বলছে, যে বাগান, দেখো গোলাপের বাগানে তুমি যাও, হয়তো একদিন গিয়ে দেখছো সন্ধ্যাবেলায় কোনো গোলাপ ফোটেনি, সকালে গিয়ে দেখছো চারিদিকে শুধু গোলাপ ফুল আর গোলাপ ফুল, তখন কি মনে হবে? শত শত ফুল ফুটেছে। এটাকে কবি বা সরি, এটাকে লেখিকা আমাদেরকে বলছেন 100, ইয়েস লিটারালি 100 হ্যাড কাম আউট ইন এ সিঙ্গেল নাইট, একটা রাতের মধ্যে একদম শত শত ফুল ফুটে গেছে। দ্য গ্রিন বুশেস bow down as though they had been visited by the archangel, এবং সেই আশেপাশে থাকা সবুজ, গ্রিন মানে সবুজ, সবুজ যে ঝোপঝাড়গুলো আছে, সবুজ যে বুশেসগুলো আছে, সেগুলো কী হচ্ছে? bow down করছে, তাকে নতজানু করছে। কার দিকে নতজানু করছে? সেই গোলাপের দিকে। কী ভেবে? যেমনভাবে আর্ক্যাঞ্জেল বা ওই যে অ্যাঞ্জেল যাকে বলি আমরা, পরি, পরি, পাপাকে পরি নেই, পাপাকে পরি নেই, পরি, অর্থাৎ পরীরা যখন আসে তখন তাদের দিকে যখন ঝুঁকে সবাই কী করে? প্রণাম করার মতো অবস্থা হয়, বা বো ডাউন করে, ঝুঁকে তাকে নতজানু হয়ে তার সাথে তাকে সম্মান জানায়। ঠিক তেমনই যেন মনে হচ্ছে গ্রিন বুশেসগুলো কী হয়েছে না, তো গ্রিন সবুজ যে ঝোপঝাড়গুলো আছে, সেইগুলো মনে হচ্ছে এই গোলাপের যে অ্যাঞ্জেল আছে, গোলাপের যে আর্ক্যাঞ্জেল আছে, এই গোলাপ ফুলগুলোকে বো ডাউন করছে, অর্থাৎ মাথা নত করে নতজানু হয়ে তাকে সম্মান দিচ্ছে। এই সুন্দর বর্ণনা আমরা এইটুক পড়ে কিন্তু পেলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা দেখো নেক্সট বলছে, ব্রেকফাস্ট ওয়াজ নট ইয়েট ওভার বিফোর দ্য মেন কাম টু পুট আপ দ্য মার্ক। এটাকে মার্কিও বলা হয়, মার্কু। এখানে কি বলা হচ্ছে? ব্রেকফাস্ট ওয়াজ নট ইয়েট ওভার,
অর্থাৎ এখনও পর্যন্ত ব্রেকফাস্ট সারা হয়নি। ব্রেকফাস্ট মানে সকালে যে খাবারটা সেটাকে বলা হয় ব্রেকফাস্ট। মানে এখনও পর্যন্ত ব্রেকফাস্ট সারা কিন্তু আমাদের হয়নি। বিফোর দ্য ম্যান ক্যাম্প, এবং তার মধ্যেই লোকজন চলে এসেছে। মেন কেম অর্থাৎ মানুষজন চলে এসেছে। কোন মানুষজন? টু পুট আপ দ্য মার্কিউ। মার্কিউ বলতে এটাকে তাঁবু বোঝায়। তাঁবু বা তাঁবু এক কথা বলতে গেলে আমরা বিয়ের বাড়ি বা কোনো অনুষ্ঠান দেখি না, প্যান্ডেল করে, ওই প্যান্ডেল করার মতো ব্যাপার মার্কিউ বলা হয়। বলছে হোয়ার ডু ইউ ওয়ান্ট টু মার্কিউ পুট মাদার। এইখানে একটা আমরা কোটেশন পাচ্ছি, অর্থাৎ এখানে আমরা দেখতে পাবো যে একজন ব্যক্তি এখানে কথা বলছে। কে? এই হচ্ছে লওরা শেরিডান, LAUR, লওরা শেরিডান। কি বলছে? সে বলছে হোয়ার ডু ইউ ওয়ান্ট দ্য মার্কু পুট মাদার। মা, তুমি এই যে তাঁবুটা করবে বা তাঁবু বা প্যান্ডেলটা বানাবে, সেটা কোথায় রাখতে চাইছো তুমি? কোথায়? এই প্রশ্নটা কে করলো? লওরা শেরিডান। আর আমরা জানি লওরা শেরিডান খুব সেন্সিটিভ এবং সে ভালোভাবে কাজগুলো কিন্তু গুছিয়ে করতে পারে, বেশ পাকা ওস্তাদ যাকে বলা থাকে। এখন বলছে ওর মায়ের কথা শোনো, ওর মায়ের কথা শুনলে খুব মজা লাগবে। দেখো বলছে মাই ডিয়ার চাইল্ড, ইটস নট ইউজ অফ আস্কিং মি, ইটস নো ইউজ আস্কিং মি। আমার বাচ্চা শোনো, আমাকে জিজ্ঞেস করে কোনো লাভ নেই। কি বলছে? আমার বাচ্চা, মাই ডিয়ার চাইল্ড, আমার প্রিয় বাচ্চা শোনো, ইটস নো ইউজ আস্কিং মি, এটা আমাকে জিজ্ঞেস করে কোনো লাভ নেই। কেন? আই অ্যাম ডিটারমাইন্ড টু লিভ এভরিথিং টু ইউ চিলড্রেন দিস ইয়ার। আমি ঠিক করে নিয়েছি, ওর মা বলছে আমি ঠিক করে নিয়েছি এবারের যা অনুষ্ঠান হবে এর মধ্যে আমি নাই। আমি নাই মানে নাই। কি আছে? বলছে ফরগেট আই অ্যাম ইয়োর মাদার, ভুলে যাও আমি তোমার মা, ভুলে যাও আমি তোমার মা। এই যে অনুষ্ঠানটা হবে এখান থেকে যদি পড়ি আমরা বুঝতে পারবো যে ভুলে যাও আমি তোমার মা। কেন? কি কারণে ভুলে যাব? কারণ এই যে অনুষ্ঠানটা হতে চলেছে, এই অনুষ্ঠানে আমি তোমার মা না, আমি কে? ট্রিট মি অ্যাজ এ অনার্ড গেস্ট, আমাকে একজন সম্মানিত অতিথি হিসেবে আপ্যায়ন করো। আমি তোমাদের কোনো অনুষ্ঠানে কাজে থাকবো না, আমি শুধু ঘুরে বেড়াবো, অর্থাৎ কাজ তোমাকে করতে হবে। এটা লওরা শেরিডেনকে বলা হলো। কে বলেছে? মিসেস শেরিডান, যেটা চরিত্র সম্পর্কে আমরা আগে জেনে ফেলেছি। সে কিসের ওপরে, মানে কেমন, মানে তার চরিত্রগুলো, সে হচ্ছে মানুষকে দেখানো, মানে কি কোনটা ভালো কোনটা খারাপ, তার কাছে টাকা পয়সা ধন দৌলত আছে, সে মানুষজনকে কি কি দেখাতে পারবে, এই সব ব্যাপার জাঁকজমকপূর্ণ ব্যাপারে কিন্তু থাকে। তো এখন বলা হচ্ছে মাই ডিয়ার চাইল্ড, আমার প্রিয় বৎস বা আমার প্রিয় ছেলে বা আমার প্রিয় বাছা, ইটস নো ইটস নো ইউজ আস্কিং মি, এটা আমাকে জিজ্ঞেস করে লাভ নেই। আই অ্যাম ডিটারমাইন্ড টু লিভ এভরিথিং টু ইউ চিলড্রেন দিস ইয়ার, আমি ঠিক করে নিয়েছি আমি এই বছর আর কোনো কিছু করবো না, একদম। ফরগেট আই অ্যাম ইয়ার মাদার, ভুলে যাও আমি তোমার মা। কি ভুলে যাবে? অ্যান্ড ট্রিট মি অ্যাজ এ অনার্ড গেস্ট, এবং আমাকে মনে করো যে আমি একজন অনার্ড অর্থাৎ সম্মানিত অতিথি। বাট মেগ কুড নট পসিবলি গো সুপারভাইজ দ্য ম্যান। এইবার এখানে একটা চরিত্র আসলো, এটা হচ্ছে আর একটা ক্যারেক্টার, যেটাকে আমরা বাংলায় চরিত্র বলি। এখানে এই পর্যন্ত বলার পরে মেঘ নামও একজন নাম পেয়েছি। এই মেঘ হচ্ছে কে? মেঘ হচ্ছে লওরা শেরিডেনের একজন ওখানকার একজন চরিত্র। লওরা শেরিডেন অর্থাৎ শেরিডেন পরিবারের একজন ক্যারেক্টার হচ্ছে কি? মেঘ। বলছে মেঘ কুড নট বি পসিবলি গো অ্যান্ড সুপারভাইজ দ্য ম্যান। মানে ওই যে মানুষজন এসেছে না, এই যে এক্ষুনি দেখলাম অনেকগুলো লোক এসেছে, সেই লোকগুলো কি করতে এসেছে? তাঁবু খাটাতে এসেছে বা প্যান্ডেল করতে এসেছে। তো তাদেরকে যে সুপারভাইজ করবে, তাদের দেখাশোনা করবে, সেটা কিন্তু মেঘ করতে পারবে না। মেঘ হচ্ছে একজন মহিলা অর্থাৎ সিস্টার, SISTER, সিস্টার অফ লরা শেরিডান। কেন? শি হ্যাড ওয়াশড হার হেয়ার বিফোর দ্য ব্রেকফাস্ট, মানে সে তার চুলটাকে ধুয়েছে। মানে ওই যে যেমন হয় না, চুল কোনো অনুষ্ঠান করার আগে স্নান করে, স্নান করার পর অর্থাৎ চুলটাকে সে পরিষ্কার করেছে, এখানে বোঝানো হয়েছে। শি হ্যাড ওয়াশড হার হেয়ার, তার চুলটাকে সে কী করেছে? ধুয়েছে। কখন ধুয়েছে? বিফোর ব্রেকফাস্ট। এখনও ব্রেকফাস্ট শুরু হয়েছিল না, লোকগুলো এসেছে, এবার হয়তো ব্রেকফাস্ট শুরু হয়েছে, তো তখন এটা কিন্তু কমপ্লিট হয়েছে। এখন যদি আমরা দেখার চেষ্টা করি, কি দেখতে পাবো? দেখো, অ্যান্ড শি স্যাড ড্রিঙ্কিং হার কফি ইন এ গ্রিন টার্বান। দেখো না, অনেক ক্ষেত্রে যখন ধরো স্নান করে আসো, মেয়েদের ক্ষেত্রে বিশেষ করে স্নান করে এসে একটা তোয়ালে এই মাথার উপর দিয়ে উড়িয়ে নাও, দিয়ে চুলগুলোকে শুকাতে থাকো বা চুলগুলোকে চিপতে থাকো বা চুলের জলগুলোকে ঝরাতে থাকো। তো এই যে ব্যাপার, এই জিনিসটা কিন্তু এই মেঘও করছে। যে কারণে সে কী করছে? স্যাড ড্রিঙ্কিং হার, সে বসে বসে কফি খাচ্ছে, ড্রিঙ্কিং হার কফি ইন এ গ্রিন টার্বান, এবং যে টার্বান অর্থাৎ যে তোয়ালে টাইপের জিনিসটা তার মাথায় আছে সেটা কী রঙের? সবুজ রঙের। অর্থাৎ বলা হচ্ছে শি স্যাড ড্রিঙ্কিং হার কফি ইন এ গ্রিন টার্বান, অর্থাৎ সবুজ রঙের একটা টার্বন পরে সে তার কফি পান করছে বসে বসে। উইথ এ ডার্ক ওয়েট কার্ল স্ট্যাম্পড অন ইচ চিক,
মানে এই যে যেমন ধরো অনেক ক্ষেত্রে মেয়েরা চুলগুলোকে দেখো না, দুটো চুল এই সামনের দিকে ঝোলানো থাকে, ঠিক এমনই একটা দুটো চুল ওই যে টার্বান দিয়ে অর্থাৎ তোয়ালে দিয়ে ঢাকা আছে তার মধ্যে একটা দুটো চুল কিন্তু এখানে এসে এই এদিকে ওদিকে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, এবং সেগুলো গালের ভিতরে এমনভাবে পড়ছে যেন মনে হচ্ছে স্ট্যাম্প হয়ে আছে। দেখবে অনেক ক্ষেত্রে দেখো না, একটা দুটো চুল রেখে দেয়, বারবার তোলা তোলা করে, এভাবে তোলে বারবার তোলে, তাই না, এই জিনিসটা। তো এখানে বলা হচ্ছে উইথ এ ডার্ক ওয়েট, ডার্ক মানে হচ্ছে অন্ধকার, ওয়েট মানে ভেজা, কারণ ও স্নান করে এসেছে, তার মানে ভেজা যে চুল, এবং কার্ল, কার্ল মানে হচ্ছে কোঁকড়ানো, ভেজা কালো যে কোঁকড়ানো চুল আছে সেই চুলগুলো তার চিক মানে গালের উপরে এমনভাবে বসেছে মনে হচ্ছে স্ট্যাম্প, মানে এই যে এদিক দিয়ে ঝুলছে। এইটাকে সুন্দর ডিটেলিং করেছে, দেখো কত সুন্দরভাবে লেখিকা আমাদেরকে বুঝিয়েছেন। এখন বলা হচ্ছে, তারপরে বলছে জোশ, আমরা এখানে জোশ সম্পর্কে জানবো। জোশ আর একটা ক্যারেক্টারকে আমরা পরবর্তী জানবো, এখন আর নামটা জেনে নিই। বলছে দ্য বাটারফ্লাই, জোশ হচ্ছে অনেকটা সেই প্রজাপতির মতো, কার মতো, প্রজাপতি, বাটারফ্লাইয়ের মধ্যে। অলওয়েজ কাম ডাউন ইন এ সিল্ক পেটিকোট অ্যান্ড এ কামিনো জ্যাকেট, এবং দেখতে পাচ্ছি একটা প্রজাপতি, যেমন দেখো না প্রজাপতি দেখতে সুন্দর, এবং সে যেখানে যেখানে যায় খুবই সুন্দর একটা পরিবেশের মধ্যে দিয়ে যায়, এমন জিনিসটা হয় তো, যে সুন্দর একটা পরিবেশে, এবং সে যেখানে বসে সেই জায়গাটাও সুন্দর, যেরকম প্রজাপতি দেখতে অনেক ধরনের রঙের হয়, খুবই সুন্দর লাগে, ঠিক তেমনই এই যে জোশ রয়েছে, এই জোশ কিন্তু সে তখনই নামে কি করে, সিল্কের পেটিকোট এবং ক্যামিনো জ্যাকেট পরে, একদম প্রজাপতি টাইপের ব্যাপার, মানে তাকে দেখতে একদম খুবই সুন্দর লাগবে, এইরকম একটা মনোভাব তার মধ্যে আছে। আর এখানে সিল্ক পেটিকোট এগুলোর মধ্যে আবার আভিজাত্যকেও কিন্তু বোঝানো হয়ে থাকে, অর্থাৎ কোনো বড় লোক যারা, তারা কিন্তু এই সিল্কের পেটিকোট পরতো বা ক্যামিনো জ্যাকেট পরতো, এবং সিল্ককে আভিজাত্যের সাথে তুলনা করা হয়, মানে যারা বড় লোক তারা সিল্ক পরে, আর যারা গরিব তারা সিল্ক পরে না। এই যে একটা ব্যাপার, সেখানে ক্লাস ডিভিশনের ব্যাপারটাও কিন্তু ইনক্লুড রয়েছে, অর্থাৎ এর মধ্যে আমরা দেখতে পাবো। এবার দেখো, এবার কি বলেছে, ইউ উইল হ্যাভ টু গো, মানে তোমাকে যেতে হবে, কে বলছে, এটা বলছে লওরার মা। বলছে লওরা, ইউ উইল হ্যাভ টু গো, ইউ আর দ্য আর্টিস্টিক ওয়ান, তোমাকে যেতে হবে লওরা, কেননা তুমি এগুলোর জন্য যথেষ্ট ভালো পারো, আর্টিস্ট, আর্টিস্ট আর্ট যেমন একজন শিল্পকলা, যেমন শিল্প অর্থাৎ একজন শিল্পী যেমন একটা ভালো কিছু করতে পারে, তেমনই এইসব কাজের জন্য ওস্তাদ হিসেবে আমরা ধরে নিয়েছি কাকে, লওরা শেরিডানকে। আচ্ছা, নেক্সট কি বলা হয়েছে, অ্যাওয়ে লওরা ফ্লো, স্টিল হোল্ডিং হার পিস অফ ব্রেড অ্যান্ড বাটার, মানে সে তখন সেখান থেকে যেতে শুরু করলো, এবং তখনও তার হাতে কি ছিল, পিস অফ ব্রেড অ্যান্ড বাটার, অর্থাৎ ব্রেড অ্যান্ড বাটারটা তার হাতে ছিল, যে মাখন মাখানো রুটি হয় না, ব্রেড অ্যান্ড বাটার, ওই মাখন মাখানো রুটিটা কিন্তু তার কাছে ছিল। ইট ইজ সো ডিলিশিয়াস টু হ্যাভ এক্সকিউজ ফর ইটিং আউট অফ দ্য ডোর, মানে ইট ইজ সো ডিলিশিয়াস, ডিলিশিয়াস মানে সুস্বাদু, মানে এটা এতটাই সুস্বাদু ছিল, টু হ্যাভ অ্যান এক্সকিউজ মানে এতটাই সুস্বাদু ছিল যে একটা এক্সকিউজ দেওয়া যেতে পারে, কিসের, ফর ইটিং আউট অফ দ্য ডোর, মানে বাইরে গিয়ে খাবো, মানে খাবারটা আমি বাইরে যাচ্ছি তো তো রেখে যাওয়ার জায়গা নেই, মানে রেখে যাবো না আমি, এতটা সুন্দর হয়েছে, ডিলিশিয়াস হয়েছে যে আমি বাইরে গেলে ওটা খাবো, এইরকমটা বলতে চাইছে এখানে। অ্যান্ড বিসাইড, এবং ডোরের বাইরেও, শি লাভড হ্যাভিং অ্যারেঞ্জ থিংস, মানে কোনো কিছুকে ওই যে লোকজন এসেছে তাদেরকে সুপারভাইজ করা, অর্থাৎ সেই লোকগুলো কী করবে না করবে সমস্ত কিছু দেখা, দায়িত্ব পালন করা, এই সব কাজগুলো বা অ্যারেঞ্জমেন্ট করা, দায়িত্ব নেওয়া, এই ব্যাপারটা লরা শেরিডানের মধ্যে কিন্তু খুবই একদম সুন্দর, মানে তার মনে হয় যে সে এই কাজটা বেটার করতে পারে। এই যে পরবর্তী দেখবো, অ্যান্ড শি অলওয়েজ ফিল্ড, এবং সে প্রায়শই মনে করে, অলওয়েজ সর্বদা মনে করে, শি কুড ডু ইট, সে এটা করতে পারে, সো মাচ বেটার দ্যান এনিবডি এলস, মানে সে যে কোনো কারোর থেকে, কি বলছে, সে যে কোনো কারোর থেকে এই কাজটা ভালো করতে পারে। এই যে দেখতে পাচ্ছ, শি অলওয়েজ ফিল, সে সর্বদা মনে করে, শি কুড ডু ইট, সেটাকে করতে পারে, কি করতে পারে, সো মাচ বেটার দ্যান এনিবডি এলস, অর্থাৎ যে কোনো কারোর থেকেই সে এই সবগুলো অ্যারেঞ্জমেন্ট অর্থাৎ দায়িত্ব নিয়ে কোনো কাজকে করা, এই কাজগুলো কিন্তু করতে পারে। তো এই পর্যন্ত আমরা কিন্তু পড়লাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো, যদি কোনো অসুবিধা হয় কমেন্ট করবে। অর্থাৎ এই গল্পের মধ্য দিয়ে আমরা যে বিষয়টাকে তুলে ধরলাম সেটা হচ্ছে যে গল্পটা মূলত কী নিয়ে, গল্পের কোন কোন প্রেক্ষাপট রয়েছে, এর পাশাপাশি এই গল্পের প্রধান চরিত্রগুলোকে দেখলাম, এবং গল্পটা কিভাবে ধীরে ধীরে যাচ্ছে, এবং গল্পের ডিটেলিং অর্থাৎ কত সুন্দরভাবে নিখুঁতভাবে এই বর্ণনাগুলো দেওয়া হয়েছে, সমস্ত কিছুকে আমরা জানলাম।
আমরা পরবর্তীতে আবার সেকেন্ড ভিডিওটা আসবে, তখন কিন্তু আমরা আবার শুরু করব কোথায়, দ্য ফোরম্যান থেকে। সুতরাং আজকের ভিডিও এ পর্যন্ত, আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত যদি কোনো অসুবিধা থাকে আমাদের কমেন্ট করে জানাও, আর তোমরা চাইলে আমাদের ম্যাথস অ্যান্ড এডুকেশন অ্যাপ্লিকেশন প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারো। সুতরাং আজকে ভিডিও পর্যন্ত, আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ক্লাসে। থ্যাংক ইউ।